আমরা পড়ছি আইন আদালত বা এমসিকিউ ফাউন্ডেশন নোট থেকে, এবং সাবজেক্ট পড়ছি দ্য কোড অফ সিভিল প্রসিডিউর, দেওয়ানি কার্যবিধি থেকে। ইতিপূর্বে গত ক্লাস অবধি আমাদের দেওয়ানি কার্যবিধির যে ধারাগুলো শেষ হয়ে গেছে। দেওয়ানি কার্যবিধি মূলত দুইটা অংশে বিভক্ত। একদিকে ধারা, ধারার পরে থাকে হচ্ছে তফসিল। প্রথম তফসিলে থাকে হচ্ছে আদেশ, এবং আদেশের আন্ডারে অসংখ্য বিধি থাকে, রুলস থাকে, যেগুলোতে মামলা কিভাবে দায়ের করতে হবে, কিভাবে পরিচালনা করতে হবে, এটসেট্রা। এই সাবজেক্টের শুরুতে যেমন দেওয়ানি মামলা কার্যপদ্ধতি বলে একটা চার্ট ছিল, সেই চার্টে আমি দেখিয়েছিলাম 3 ওয়েতে মামলা শেষ হতে পারে জেনারেলি: একতরফা, তারপরে সলে সূত্রে মানে আপোষ সলে নামার মাধ্যমে, এবং তৃতীয়ত বাম দিকে যেটা দেখিয়েছিলাম কন্টেস্ট হয়ে দোতরফা সূত্রে। তো এই যে মামলাগুলো ফাইলিং থেকে শুরু করে কিভাবে ফাইলিং করব, আইনজীবীদেরকে নির্দেশনা এবং বিচারককে নির্দেশনা, সবকিছু এর মধ্যে আছে। মানে মামলাটা কিভাবে চলবে এবং কিভাবে ফাইলিং হবে, স্ট্যাটাস, ছোট ছোট বিষয়ের আমরা উত্তর পাই হচ্ছে তফসিলে, আদেশগুলোতে। আদেশের আন্ডারে অসংখ্য বিধি আছে। তাহলে আমরা ধারাতে আইনটাকে মোটামুটি জেনেছি, কি করা যাবে কি করা যাবে না এগুলো বলা আছে, কিন্তু কিভাবে করব এটা বলা আছে এখানে। এতটুকু কথা বুঝতে পারলেন ভাই? জি স্যার। মনে করেন যে আপনি একটা খাবার তৈরি করতে এটা এটা লাগবে, বা এই খাবার খাওয়া যায়, এই খাবার খাওয়া যায় না, এই ধরনের যখন আমি কথা বলবো, তার মানে ধারাতে এই ধরনের আলোচনা হয়ে গেছে মোটা দাগে। কিন্তু জি বিস্তারিত স্যার। যখন আমি জানতে চাইবো, মামলাটা করব কি করে, পক্ষ কারা হবে, কিভাবে করতে হবে, কিভাবে সাজাবো, সবকিছুই কিন্তু এখানে বলা আছে। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি স্যার। তাহলে প্রথম আদেশ, আদেশ একের হেডিং নাম হচ্ছে মোকদ্দমার পক্ষসমূহ, মানে একটা মামলা বা মেন শুট, দেওয়ানি মূল মামলার পক্ষ কারা হবে। আমরা সাধারণত জানি এক পক্ষে বাদী যারা মামলা ফাইলিং করে, যারা পক্ষে থাকে মামলা যারা দায়ের করে, এবং যাদের বিরুদ্ধে দায়ের করে তারা হচ্ছে বিবাদী। এটা হচ্ছে জেনারেল কথাবার্তা। কিন্তু আইনে কি বলছে? তো এখানে দেখেন এই পাশে আছে বিধি। তো বিধিগুলো আবার এই যে এই দিকে করা আছে, মানে আমার এখানে যে কলামটা করেছি, তার মানে আদেশ একের নাম হচ্ছে মোকদ্দমার পক্ষসমূহ। মোকদ্দমার পক্ষ কারা হবে, কিভাবে হবে, এবং পক্ষদের নাম বাদ পড়লে নতুন করে নাম প্রবেশ করানো যাবে কিনা, বা যার নামে মামলা হওয়ার কথা না ভুল করে মামলা চলে আসলে সেটা কিভাবে কি করতে হবে, এগুলো এখানে আমরা জানবো। তো এখানে অনেকগুলো বিধি আছে, তার মধ্যে 1 2 3 4 5টা, মাত্র আমরা 5টা বিধি পড়বো। যেমন বিধি 1 পড়বো, 3 পড়বো, 8 পড়বো, 9 পড়বো এবং 10 পড়বো। তার মানে প্রথম আদেশ থেকে আমরা মাত্র 5টা বিধি পড়লেই হবে। এগুলোই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে বারবার প্রশ্ন আসে, বা এর মধ্যে থেকে আসার সম্ভাবনা বেশি প্রথম আদেশ থেকে যদি প্রশ্ন হয়। প্রশ্ন ঠিক আসে। আছে? তাহলে এটা আদেশ ঠিক আছে নাম্বার 1 এবং বিধি নাম্বারগুলো আমরা উপরে কলাম আকারে দিয়েছি। বোঝা যাচ্ছে তো যে আদেশ এবং বিধির স্যার। যে অবস্থান, বা এই কলামের যে অ্যারেঞ্জমেন্ট বা সাজানোটা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, বুঝতে পারছি স্যার। এখন আদেশ একের বিধি একে কি বলা হয়েছে? কারা বাদী হিসাবে পক্ষভুক্ত বা সামিল হবে। তার মানে বাদীর কলামে একটা মামলা, একটা সিভিল মামলায় বাদী এবং বিবাদীর যে নাম থাকবে, বাদী কারা হতে পারবে, এই হচ্ছে এই প্রশ্নের উত্তর দেয় হচ্ছে আদেশ 1 বিধি 1। এক। ইংরেজিতে বললে অর্ডার 1 রুল 1, তাই না? ওয়ান। জি স্যার। কারণ আদেশের ইংরেজি হচ্ছে অর্ডার, আর রুলের বিধি রুল। বিধির ইংলিশ হচ্ছে রুল। চাইলে আপনারা এই কথাটা লিখেও রাখতে পারেন, বিধির উপরে রুল, আর আদেশের উপরে এখানে আপনারা অর্ডার লিখতে পারেন, যে অর্ডার 1, এখানে রুল লিখে লিখে রাখতে পারেন। তার মানে অনেকের আবার এটা কনফিউশন হবে যে আদেশকে যে অর্ডার বলে এবং বিধিকে, রুলকে বিধি বলে একই বিষয়। বিধি না বলে নিয়মও বলতে পারে, কিছু কিছু বইয়ে আবার দেখবেন যে বিধি না বলে নিয়ম শব্দটা ব্যবহার করা হয়েছে। তার মানে যেটা রুল সেটাই বিধি, সেটাই নিয়ম। ওকে? সেটা। তাহলে জি নিয়ম স্যার। এক, কিছু কিছু বই আছে, যেমন গাজী শামসুল আলম, সরি গাজী শামসুর রহমান, ওনার যে বই, সেটা হচ্ছে এটা দেওয়ানি কার্যবিধির ভাষ্য।
অনেক মোটা বই, এবং গাজী শামসুর রহমান, খসরোজ কিতাব মহলের। তো এখানে কিন্তু আদেশ এবং নিয়ম, আদেশ নিয়ম এভাবে করা আছে, বুঝতে পেরেছেন? এই বইটা পুরোটা বাংলা, এর মধ্যে কোনো ইংরেজি নেই, কিন্তু খুব চমৎকার উপস্থাপনা, কিন্তু বইটা আবার সাধু ভাষায় লেখা। যারা সাধু পড়তে সমস্যা তারা কিন্তু এই বইটাতে একটু আনইজি ফিল করবেন, কিন্তু ভালো সিভিল বুঝতে হলে মানে প্রতিটা অ্যাডভোকেটের শিরস্তায় এই বই থাকে, বুঝতে পেরেছেন? বুঝতে পারছি স্যার। একই প্রতিকার দাবিকারী ব্যক্তিগণ বাদী হিসেবে পক্ষভুক্ত হবে। একই প্রতিকার মানে আমরা একটা মামলা করার পর প্রার্থনাতে তো বলি যে আমরা এই চাচ্ছি, তাই না? জি স্যার। তো এটা কারা কারা চাচ্ছে? তারা বাদী, আর যারা চাচ্ছে না তারা বিবাদী। মনে করেন অবিবাদী। একটা হ্যাঁ। বাটোয়ারা মামলা, আপনারা চার ভাই বোন, যেমন আমরা চার ভাই বোন, একটা বাটোয়ারা মামলায় চার ভাই বোনের মধ্যে দুইজন রাজি হচ্ছে বাটোয়ারা মামলায় মামলা করতে, এবং বাকি দুইজন কি সম্পত্তি ভাগ বন্টন করতে চাচ্ছে না, তারা চাচ্ছে যে আমরা এক হয়ে থাকি। বাটোয়ারা মামলা বিশেষ জি করে স্যার। বোনেরা করে বেশি, কারণ ভাইরা বোনদেরকে সম্পত্তি দিতে চায় না, দিতে নিজেদের চায় মধ্যে না। ধরে রাখতে হ্যাঁ, চায়। তখন বোনরা বাধ্য হয়ে মামলা করে। এখন সকল বোন একদিকে হয়ে গেল বাদী, আর ভাইয়েরা হয়ে গেল কি বিবাদী, ঠিক আছে? বিবাদী। জি কেন স্যার। বোনরা চাচ্ছে ভাগ করে দাও, ভাইরা বলছে না আরো কিছুদিন পরে দিব দিব দিব, বা কম নাও, বা টাকা নিয়ে সমাধান করো, কিন্তু বোনরা চাচ্ছে যে না আমাদের সম্পত্তি দাও। তাহলে সকল বোনদের দাবি কি সম্পত্তি দাও, এটা হচ্ছে প্রার্থনা। তাহলে একই প্রতিকার চাচ্ছে যে সম্পত্তি আমরা নিব বোনেরা। আর বিবাদীরা মানে ভাইরা বলছে যে না দেরিতে নাও, বা কোনো তাল বাহানা করছে, কারণ যত দেরি তারা, কারণ সম্পত্তি দখলকারে থাকে। বোনদের বিয়ে হয়ে স্বামীর বাসায় ভিন্ন গ্রামে চলে যায়, তাই না? একই গ্রামে হলে ওই বাসা থেকে তো বের হয়ে যায়। তাহলে বাবা হ্যাঁ। মায়ের পৈতৃক বাসাতে কারা থাকে? ছেলেরাই তো থাকে, তাই না? ভাইরা। হ্যাঁ। তো এটা মানে সাধারণ স্বাভাবিক সিনারিও বাংলাদেশের, কারণ আমাদের পিতৃতাত্ত্বিক সমাজ। জি স্যার। এর ব্যতিক্রমও থাকতে পারে, ঘর জামাই থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস। তো আমরা সাধারণ নিয়ে কথা বলছি। তো এখন ভাইরা চায় যে ডিলে হোক, বোনেরা চাইবে যে তাড়াতাড়ি হোক, তখনই বিবাদ তৈরি হবে। তো যারা চাচ্ছে যে সমাধান হোক তারা বাদী হয়ে মামলা করবে, আর যারা চাচ্ছে না তাদেরকে বিবাদী করবে, এই তো মূল ফ্যাক্ট। জি স্যার। এবার হচ্ছে কারা বিবাদী হিসেবে পক্ষভুক্ত বা সামিল হবে। এটার উত্তর কি, একই বিষয়ে যাদের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা হয়েছে, এই যে একটু আগে বাদী যারা, তারা যাদের বিরুদ্ধে প্রতিকার দাবি করছে, মানে যা চাচ্ছে, যারা দিচ্ছে না, দিতে রাজি হচ্ছে না, যখন দিতে রাজি হবে না জি স্যার। অস্বীকার করবে যে না তোমরা যা পারো তাই করো, আমরা দিব না, একেবারে সাফ হ্যাঁ, ওরা অস্বীকার, বিবাদী। তখন তো হ্যাঁ। মামলা করার কারণ উদ্ভব হবে, তাই না? জি স্যার। মানে কজ অফ অ্যাকশন তৈরি হবে। তখন সেই দিন থেকে মামলা করার কারণ হবে। যেটা দিতে চাচ্ছে না সেটাই তো প্রার্থনায় চাবে বাদীরা, যেটা দিচ্ছে না বলে তো ইওর অনার আপনার শরণাপন্ন হয়েছে, আপনি এবার ব্যবস্থা করেন। 8 নম্বর বিধিতে বলা হচ্ছে সবার পক্ষে এক ব্যক্তির প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা দায়ের করা বা জবাব পেশ করা যাবে। তাহলে বিধির 8-এর বক্তব্য হচ্ছে রিপ্রেজেন্টেটিভ শুট বা প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা। প্রতিনিধিত্বমূলক মোকদ্দমার ইংলিশ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ শুট। মনে করেন অনেক ব্যক্তি আছে, তো সবাই মামলা না করে সবার পক্ষে একজন। একজন মামলা করলো বা দুইজন মামলা করলো। হ্যাঁ, তো একজন মামলা করলে তিনি প্রতিনিধি হিসেবে মামলা করছেন, রিপ্রেজেন্টেটিভ। তো তিনি বাদী হিসেবে মামলা করতে পারেন, অপরপক্ষে অনেকগুলো বিবাদী আছে, তো সকল বিবাদীর পক্ষে কিন্তু একজন আবার জবাব দিতে পারে। তার মানে প্রতিনিধি শুধু বাদী পক্ষেই হবে তা এমন নয়, বিবাদী পক্ষও হতে পারে। ওকে। হতে পারে। জি স্যার। তাহলে এই প্রশ্নটা কিভাবে হতে পারে যে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা করার বিধান কোন আদেশের কত বিধিতে আছে? উত্তর হবে হচ্ছে আদেশ 1 বিধি 8। বুঝতে পেরেছেন? ইয়ার। এভাবে প্রশ্ন আসবে। জি স্যার। অথবা অর্ডার 1 রুল 8। 8। ইংলিশ আসতে হবে রিপ্রেজেন্টেটিভ শুট কোথায় আছে করা বিধান, তখন এইভাবে 1 আর 8, 1-এর 8। এবার 9, 9 খুবই গুরুত্বপূর্ণ। লিখিত তো আসে ভ্রান্তি ভুক্তি, মানে ভুলভাবে ভুক্ত হয়ে গেছে। মনে করেন একটা মামলায় বাদী বা বিবাদী হিসেবে রহিম নামে কোনো ব্যক্তির নাম আসাই কথা না, মানে এই মামলায় রহিম নামে বাদী বা বিবাদী আসার কথা না, রহিমের সাথে কোনো সম্পর্ক নাই এই মামলার, ভুল করে রহিম নামটা চলে আসছে। তাহলে এটা কি ভ্রান্তি ভুক্তি, ঠিক আছে? জি স্যার। যেটাকে জি স্যার। অপসংযোগ বলে, মানে সংযোগ, মামলার সাথে তার সংযোগ হয়ে গেছে ভুলভাবে, মিস্টেকেন। এবং অপসংযুক্তি, ও সরি অযুক্তি,
সরি, অসংযুক্তি। অসংযুক্ত। অপসংযোগ ইংলিশ হচ্ছে মিস জয়েন্ডার, তার মানে। আর হচ্ছে অসংযুক্তি মানে নন জয়েন্ডার, নন জয়েন্ডার মানে নাম আসেনি। আর মিস জয়েন্ডার মানে ভুলভাবে নাম চলে আসছে। চলে আসছে। মনে করেন মামলা হবে রহিমার নামে, কিন্তু হয়ে গেছে রহিমের নামে। ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে জি স্যার। রহিমের নাম আসাটা হচ্ছে তার নাম ভুলভাবে চলে আসছে। আর রহিমার নাম না আসা হচ্ছে নন জয়েন্ডার, মানে তিনি নন জয়েন্ডার হয়নি। তাহলে সংযুক্ত হয় নাই। সংযুক্ত হয়নি। এ হচ্ছে ম্যাটার, লিখিততে আরো বিস্তারিত আছে। তো এরকম যদি হয় তাহলে কি মামলার খুব একটা ক্ষতি হবে? ক্ষতি হবে না, বলছে মোকদ্দমার ক্ষতি হবে না বা মামলা ব্যর্থ হবে না, এভাবে মামলা চলবে। শেষের দিকে কোনো একটা পর্যায়ে আর্জি সংশোধন করা যাবে। বুঝতে পেরেছেন? জি স্যার। তার মানে মামলার ক্ষতি হবে না, এই যে মামলা ব্যর্থ হবে না, এই পয়েন্টটা দেখেন শ্যাডো করা আছে, তার মানে এই লাইনটুকু গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। মিস জয়েন্টার বা নন জয়েন্টারের ফলে মামলার পরিণতি কি হতে পারে? অপশনে চলে আসতে পারে মামলা ব্যর্থ হবে না বা কোনো ক্ষতি হবে না। বুঝতে পেরেছেন? এবং অন্যান্য অপশন আর থাকতে পারে। বুঝতে পারছি। এবার বিধি 10-এর উপবিধি আবার 10-এর 1, ভুল বাদীর নামে মোকদ্দমা দায়ের হলে যে কোনো সময় আদালত বাদী স্থলাভিষিক্ত বা সংযোজন করতে পারে। একটু আগে আমি যেটা বললাম, যে আর্জি সংশোধন করার সুযোগ আছে। এবং 2-এ বলা হচ্ছে আদালত পক্ষসমূহকে কর্তন বা বাদ দিতে বা যোগ করতে, যেটাকে ইংলিশে বলা হচ্ছে স্ট্রাইক আউট অর অ্যাড। স্ট্রাইক আউট মানে কেটে দেওয়া, কর্তন করা। মানে ওই যে রহিমের নাম চলে আসছে কেটে দিল, এবং রহিমার নাম চলে আসলো তার মানে অ্যাড করা হলো। ঠিক আছে? কারণ 9 আর 10 হচ্ছে একই ধরনের ম্যাটার। 9 বলছে যে মামলা হয়েছে, ভুল হয়েছে, ঠিক আছে বাবা, এত টেনশন করার দরকার নাই, বিধি 10 অনুসারে আপনি কি করেন, সংশোধন করে নেন, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের প্রথম আদেশ পড়া শেষ। প্রথম আদেশ থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে, এর বাইরে প্রশ্ন আসলে আসুক, আপনি বুঝতে না পারলে উত্তর করবেন না, কিন্তু এখান থেকে প্রশ্ন আসলে বুঝে উত্তর করবেন, যেন এখান থেকে প্রশ্ন আসলে পারা যায়। ঠিক আছে? ঠিক আছে স্যার। আদেশ 2, মোকদ্দমার গঠন। এবার মামলা কিভাবে করব? যেমন একটা দরখাস্ত কিভাবে করতে হয় আমরা হাই স্কুলে পড়িনি? জি তিন স্যার। দিন আজকে ছুটির একটু জন্য বলছি। দরখাস্ত, বড় বোনের বিবাহ উপলক্ষে 3 দিন অগ্রিম ছুটির দরখাস্ত, প্রধান শিক্ষক বরাবর। জি এগুলো দরখাস্ত আমরা শিখিনি হাই স্কুল থেকে? শিখেছি স্যার। এগুলো আমাদের শেখানো হয়েছে। এখন আদালতে এসে কিভাবে আদালতে একটা মামলা দাখিল করব? তো এইটা বিধি 3-এ বলা হচ্ছে। আদেশ 2 বিধি 3-এ বলা হচ্ছে মোকদ্দমার কারণগুলো একত্রিতকরণ করতে হবে, অর্থাৎ জয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশন, অর্থাৎ যতগুলো কারণ আছে সব একত্রে করে আপনাকে প্রার্থনা করতে হবে। এতটুকু মোকদ্দমার গঠন বিষয় এতটুকু জানলেই হবে। এছাড়া আপনাদের আরো আমরা আরজির মধ্যে কি কি থাকবে, আরজি নামে আলাদা কি থাকবে, একটা আদেশ থাকবেই। আদেশ 3, স্বীকৃত প্রতিনিধি ও কৌশলী বা উকিল বা প্লিডার। সিভিল মামলায় অ্যাডভোকেটদেরকে প্লিডার বলা হয়, সিভিল মামলা অ্যাডভোকেটদের সাধারণত প্লিডার লিডার বলা বলা হয়, হয়। কারণ আমরা প্লিড করি। আর যারা সরকারি উকিল তাদেরকে বলা হয় জিপি, মানে গভর্নমেন্ট প্লিডার। ঠিক আছে? জি স্যার। তো এখানে স্বীকৃত প্রতিনিধি বলতে মনে করেন একজন সম্পত্তির মালিক, সে মামলা করতে চাচ্ছে না, পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে অন্য কাউকে নিজের প্রতিনিধি হিসেবে মামলা পরিচালনার কি সুযোগ দিচ্ছে, এটা হচ্ছে স্বীকৃত প্রতিনিধি। আর কৌশলী, এখানে নিজে তো সরাসরি কেউ আদালতে মামলা পরিচালনা করে না, কোনো না কোনো উকিল একজন ধরে, মাধ্যম। তাই না? উকিল ধরে, জি স্যার। আমাদের মতো উকিল। অ্যাডভোকেট মামলা পরিচালনার জন্য, মামলা কন্টেস্ট করার জন্য ধরে থাকেন। তো উকিল নিয়োগ দিয়ে থাকেন। তো এখানে প্রতিনিধি এবং উকিলের ভূমিকা কাছাকাছি, তাই একসাথে রাখা হয়েছে। বিধি 1-এ বলা হচ্ছে উপস্থিতি ইত্যাদি ব্যক্তিগতভাবে অথবা স্বীকৃত প্রতিনিধি বা উকিল মারফত দেওয়া যাবে। তার মানে সিভিল মামলায় আপনি চাইলে প্রতি ডেটে ব্যক্তিগত হাজিরা দিতে পারেন, কি হচ্ছে দেখবো, উকিলের প্রতি বিশ্বাস নাই আমার, হাজিরা দিল কি দিল না, আমি প্রতি ডেটে আসবো, নিজে সাইন করে হাজিরা দেবো, বসে থাকবো, আবার চলে যাব। ঠিক আছে? এটাও করা যাবে। কেউ যদি মনে করে আমি নিজে হাজিরা দিব না, আমি বাদী, আমার প্রতিনিধি দিয়ে দিলাম যে আমার পক্ষে এই মামলা পরিচালনা করবে, তাও হবে। কেউ যদি বড় কোম্পানির ম্যানেজার হয় তো ম্যানেজারকে দিয়ে দিতে পারবে, তার লিগ্যাল সেক্টর যিনি দেখেন তাকে করে দিতে পারে। কোনো দোকানের যদি ম্যানেজার থাকে বা কোনো কর্মচারী থাকে তাকে দিয়ে দিতে পারে, নিজে না গিয়ে। আবার উকিল মারফতও হাজিরা দেওয়া যাবে। যেমন আজকে একটি মামলা ছিল, মামলায় বিবাদী পক্ষের সাক্ষী ছিল, বিবাদী
আদালতে দাঁড়িয়ে সাক্ষী দিবেন, আমার কাজ হচ্ছে তাকে জেরা করা। তো আজকে আমি মক্কেলকে ডাকিনি, আমার প্রতি মক্কেলের বিশ্বাস আছে যে ঠিক আছে স্যার আপনি করে নেন। তাহলে আমি জি স্যার। বাদী পক্ষে অ্যাডভোকেট হাজিরা দিলাম, বিবাদী দাঁড়ালো, সাক্ষী হয়ে গেল। ঠিক আছে, জি স্যার। মামলাটা পরবর্তীতে আর্গুমেন্টে চলে গেল। 4, আদেশ 3 বিধি 4 উকিল নিয়োগ। তাহলে এবার একটু আগে যে বলা হলো যে উকিল মারফত আমি হাজিরা দিতে পারবো বা আমি মামলা পরিচালনা করতে পারবো, তাহলে উকিল নিয়োগের পদ্ধতি তো জানতে হবে, তাই না? জি স্যার। লিখিত ও স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে, আমরা যেটাকে ওকালতনামা বলি, এখানে আপনারা ব্র্যাকেটে লিখে রাখতে পারেন ওকালতনামা। তাহলে লিখিত, ওকালতনামা একটা লিখিত ডকুমেন্ট না? জি স্যার। এবং স্বাক্ষরিত, তাহলে এখানে কার কার সাক্ষ্য থাকবে? মক্কেলের সাক্ষ্য থাকবে, মানে নকল মামলার যিনি পক্ষে কোনো না উকিল কোনো সাক্ষ্য। পক্ষ, বাদী বা বিবাদী, এবং আইনজীবীরও স্বাক্ষর থাকে, আইনজীবীর সিল স্বাক্ষর থাকে। ঠিক আছে, তাহলে জি এটা স্যার, একটা উভয়ের কিন্তু সাক্ষ্য থাকে। ওকালতনামা কিন্তু একটা এগ্রিমেন্ট বা এটা একটা নিয়োগপত্র, অ্যাপয়েন্টমেন্ট ফর ট্রায়াল। মানে আমি একটা মামলা পরিচালনা করব, আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো, এটা কিন্তু উকিলের অ্যাপয়েন্টমেন্ট লেটারের মতন। ঠিক আছে, জি স্যার। এটাকে বলা হচ্ছে নিয়োগপত্র, যেটা আমরা ওকালতনামা নাম দিয়েছি বিভিন্ন বারে। নিয়োগ বাতিল, নিয়োগ বাতিল বা মক্কেল বা উকিলের মৃত্যু বা মোকদ্দমা সমাপ্তি না হওয়া পর্যন্ত নিয়োগ বলবৎ থাকবে। কেউ যদি নিয়োগ বাতিল করতে চায় তাহলে এনওসি নিতে হবে, এনওসি নিলে নিয়োগ বাতিল হয়ে যায়। এনওসি শব্দের সাথে পরিচয় আছে? না স্যার, আমার ইউনুস শব্দের সঙ্গে পরিচিত নেই। আচ্ছা, এনওসি শব্দটা আপনারা লিখতে পারেন, এনওসি পুরো হচ্ছে নন অবজেকশন সার্টিফিকেট। তার মানে আমি যদি কাউকে, আমি উকিল হয়ে ওকালতনামা স্বাক্ষর করলাম, আমি তার পক্ষে উকিল হয়ে গেলাম একটা মামলায়। এখন যদি আমি ওই মামলার নম্বর লিখে আমি যদি এনওসি দিয়ে দিই, তার মানে এই মামলার নিয়োগপত্র বাতিল হয়ে গেল। ওকালতনামার বিপরীত হচ্ছে এনওসি। ওকালতনামায় হচ্ছে নিয়োগ দেওয়া হয়, মানে চাকরি পেয়ে গেল এরকম, মামলা করার জন্য আমি এঙ্গেজ হয়ে গেলাম। আর এনওসি দিয়ে দিলে আমি ছেড়ে দিলাম, এই মক্কেল এবং এই মামলার সাথে আমার কোনো কি নাই, কানেকশন নাই। এবং এই সম্পর্ক নেই। এনওসি নিয়ে অন্য একটা আইনজীবী কি করতে পারবেন? এনওসি প্লাস আরেকটা নতুন ওকালতনামা দিয়ে নতুন একজন আইনজীবী ওই মামলায় নিয়োগপ্রাপ্ত হবেন এবং ওই মামলায় নতুন আইনজীবী পরিচালিত হবেন। তার মানে এক মক্কেল যখন একটা উকিল ধরবেন, এই উকিলকে পরিবর্তন করার জন্য মাস্ট এনওসি লাগবে। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। এনওসি মানে এই মামলার সাথে আমার সম্পর্ক নাই, এবং এই মামলা অন্য কাউকে দিয়ে পরিচালনা করলে আমার কি নাই, আপত্তি অবজেকশন নেই। নাই। এই কারণে এনওসি, নন অবজেকশন সার্টিফিকেট দিয়ে দিচ্ছি আমি। এবং নন অবজেকশন সার্টিফিকেট পেলেই অন্য একটা উকিল নির্দ্বিধায়, বিনা মনে করেন যে ভয়ে এই মামলাটা নিবে। আর এনওসি ছাড়া বলবে যে পুরাতন উকিল এসে যদি ঝামেলা করে, কারণ একই মামলায় দুইজন উকিল দাঁড়াবে, আগের উকিল এর সাথে নিয়োগপত্র বাতিল না করলে তো সমস্যা, তাই না? জি স্যার। এনওসি হচ্ছে নিয়োগপত্র বাতিলের পদ্ধতি। অথবা মক্কেল যদি মারা যায়, যে মক্কেল সই করে একটা উকিল নিয়োগ দিয়েছিল তিনি মারা গেছেন, এখন আর তার পক্ষে যদি নতুন মক্কেল আসে, তিনি যদি এই উকিলকে না চান, চাইলে নতুন একটা ওকালতনামা সাইন করে নতুন উকিল নিতে পারে। অথবা উকিলই মারা গেছেন, যদি উকিল মারা যায় থাকেন, উকিলের সেরেস্তা মামলা পরিচালনা না করে, নতুন উকিল ধরতে হলে নতুন এনওসি লাগবে। অথবা একটা মামলার যদি মামলা রায় হয়ে যায়, ঠিক আছে, মামলা সমাপ্তি জি হয়ে স্যার। যায়, নিষ্পত্তি হয়ে যায়, তাহলে ওই ওকালতনামার কি কার্যকারিতা শেষ হয়ে যায়। কারণ ওই মামলার জন্যই ওকালতনামা দেওয়া হয়েছে, মামলা শেষ, ওকালতনামার ভ্যালু শেষ। ওকে। তাহলে স্যার, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে আমি যে উকিলের মাধ্যমে আমার মামলাটা পরিচালনা করছি, উনি ধরেন মারা মারা গেলেন। তাহলে মারা যাওয়ার পর তো উনি তো আমার এনওসি দিতে পারছেন না, তাহলে এই ক্ষেত্রে কি শেষদাদের কাছ থেকে আমি কি নিতে পারবো, নাকি কোথা থেকে এটা সম্ভব মারা হবে? গেলে আর এনওসি দেওয়া লাগবে না, কারণ বাধা দেওয়ার তো কেউ নাই। যিনি বাধা দিবেন তিনি তো মারাই গেছেন। উকিলের মারাই এখানে গেছেন, হ্যাঁ। দেখেন, আমি এটা হচ্ছে নিয়োগ, একটা নিয়োগপত্র বাতিল, কেউ যদি বাতিল করে এনওসি দিয়ে, অথবা মক্কেল মারা যায় বা উকিল মারা যায় বা মোকদ্দমা সমাপ্তি হয়, তো এগুলো যদি না হয় তাহলে নিয়োগপত্র বলবৎ থাকবে। আর এগুলো হয়ে গেলে নিয়োগপত্র বাতিল হয়ে যাবে। তার মানে একটা ওকালতনামা কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকে বা একটা নিয়োগ কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকে, এটার উত্তর দেওয়া হয়েছে এখানে। আর কখন কার্যকারিতা নষ্ট হয়ে যায়? নিয়োগপত্র বাতিল করলে, মক্কেল মারা গেলে, উকিল মারা গেলে বা মামলা সমাপ্ত হয়ে গেলে, এই চারটি কারণে নিয়োগপত্র বাতিল হয়।
প্রশ্ন আসতে পারে একটি ওকালতনামা বা একটি নিয়োগপত্র, হ্যাঁ, উকিল নিয়োগের যে নিয়োগপত্র সেটা বাতিল হয় কিভাবে, এই চারটি কারণে অপশনে আসতে পারে না। জি স্যার, আসতে পারে। এখন যদি উকিল মারা যায় তাহলে তো এনওসি লাগছে না, কারণ উকিল মারা যাওয়াটাই তো মামলার ওই আগের ওকালতনামার ভ্যালু শেষ হয়ে গেল। তাহলে নতুন ওকালতনামা দিয়ে যে কোনো একজন ব্যক্তি প্রবেশ করতে পারবে। বোঝা গেল? বুঝতে পারছি স্যার। কারণ উকিল বেঁচে আছেন কিন্তু এই উকিলের কাছে কেউ যদি মামলা চালাতে না চায় তাহলে এনওসি লাগবে, কারণ উনি বেঁচে আছেন, উনি এনি টাইম কোর্টে দাঁড়িয়ে বলতে পারে এই মামলা তো আমার, নতুন উকিল কেন এখানে। আর এনওসি দিয়ে দিলে সেই মামলায় আর দাঁড়ানোর সুযোগ নাই। ঠিক আছে। বুঝতে পারছি। ঠিক আছে স্যার। আদেশ 4, মোকদ্দমা রুজুকরণ। রুজু মানে কি? ফাইলিং, দায়ের করা। হ্যাঁ, রুজু মানে দায়ের করা বা ফাইলিং করা বা সাবমিট করা, মানে আদালতে মামলা শুরু হওয়া, সূচনা। 1 নম্বর, আরজি দাখিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের করতে হবে। একই কথা কিন্তু ধারা 26-এ আছে, এই একই লাইন। আরজির অবিকল নকল দিতে হবে। তাহলে আরজি হচ্ছে সাধারণত কার্টিস পেপার বা ডেমি পেপারে, অথবা যদি কোর্ট ফি বেশি হয়, কোর্ট ফির যে জুডিশিয়াল স্ট্যাম্প হয়, জুডিশিয়াল স্ট্যাম্পে কিন্তু প্রিন্ট করেও মামলা দায়ের করা যাবে। বাংলাদেশে সিভিল মামলা দায়েরের জন্য যে কাগজ ব্যবহার করব, কিসে প্রিন্ট দিব আমরা, দুই ওয়েতে হয়। এক হচ্ছে কার্টিস পেপার, যে হলুদ পেপারগুলো আছে, সাধারণত বাংলাদেশের মানচিত্র, অথবা ওই যে শাপলার, মানে বাংলাদেশের যে প্রতীক, জাতীয় প্রতীক শাপলা, এবং দুই পাশে কি থাকে আপনার, পাতা থাকে। এই এইগুলো যে বাংলাদেশের যে প্রতীক, শাপলা জলছাপ অথবা মানচিত্র জলছাপ, এগুলো থাকে আমি দেখেছি। এগুলো হচ্ছে ডেমি পেপার বা কার্টিস পেপার। 10-12 টাকা প্রাইস, পাইকারি নিলে 10 টাকা, খুচরা 12 টাকা করে। এগুলো তো প্রিন্ট করা যাবে, কিন্তু যদি কোর্ট ফি বেশি হয়, দেখা যাচ্ছে 5,000, 10,000, 20,000 টাকা কোর্ট ফি দিতে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ওই কোর্ট ফিগুলো জুডিশিয়াল স্ট্যাম্পে হয়। আমরা যে 100 টাকার যে বা 50 টাকার যে নন জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করি, যেগুলোতে আমরা বিভিন্ন ডিড তৈরি করি, তাই না? এগুলো না, জি কিন্তু স্যার। জুডিশিয়াল স্ট্যাম্প আলাদাই হয়, যেগুলোতে লেখা থাকে 5,000, 10,000, 20,000, এরকম বড় অ্যামাউন্টের। একটা পাতার দামই 5,000, একটা পাতার দামই 10,000। তো সেগুলোতে আমি যদি প্রিন্ট করে দিই তাহলে কি হবে, আমার কোর্ট ফিও দেওয়া হয়ে গেল, আমার আবার প্রিন্টের কাগজও হয়ে গেল। বোঝা গেল? হয়ে গেল। জি স্যার। প্রাপ্তি স্বীকারপত্র, তাহলে এই যে মূলটা আমাকে জমা দিতে হবে, এবং এর সাথে আরজি যেটা দিব সেটার পরে অবিকল নকল একটা দিতে হবে। কেন? ওই যে সমনের সাথে যাবে, তাই বিবাদীর বরাবর যাবে। প্রাপ্তি স্বীকারপত্র সহ, যেটাকে এডি বলা হয়, প্রত্যেক বিবাদীর নাম ও ঠিকানা সংবলিত খাম পেশ করতে হবে। কেন? কারণ সমন পোস্ট অফিসের মাধ্যমেও যাবে, আবার পায়ে হেঁটে নিয়ে যাবে কোর্টের যারা সার্ভেয়ার, মানে ওই প্রসেস সার্ভার তারা, মানে জারিকারক। সিভিল মামলার সমন দুইভাবে যাচ্ছে, একটা বাই পোস্ট, এবং হচ্ছে পদাতিক সমন বা সরাসরি সমন বা ব্যক্তিগত সমন, সরাসরি। যেটা কোর্টের প্রসেস সার্ভার নিয়ে যায়। ঠিক আছে, জারিকারক। সরাসরি, জি স্যার। দুয়ে বলা হচ্ছে মোকদ্দমা নিবন্ধন বহি বা রেজিস্টার। তো আরজি গ্রহণের ক্রমানুসারে মোকদ্দমা নম্বর সহ মোকদ্দমা বিষয়ে লিপিবদ্ধকরণ। আমি প্রথম দিকে যে চার্টের কথা বলেছিলাম, চার্টে দেখেন এই কথাটা বলা আছে, এবং আমি সেখানে ব্র্যাকেটে দিয়েও দিয়েছিলাম আদেশ 4, তাই না? জি স্যার। যখন মামলা ফাইলিং হয় মামলার নম্বর পড়বে, সেটাই হচ্ছে মোকদ্দমা নিবন্ধন বই, মানে রেজিস্টার থাকবে বড়, বড় সাইজের রেজিস্টার। ওই রেজিস্টারে তারিখ অনুসারে, মনে করেন আপনি 2টা মামলা নিয়ে গেলেন একদিনে ফাইলিং করতে, প্রথমে যেটা দিবেন সেটা আগে নাম্বার পড়বে, মনে করেন সেটার নাম্বার হলো 1, এবং পরে যেটা দেবেন সেটা 2, এভাবে সিরিয়াল নাম্বার পড়বে, তাই না? জি স্যার। আদেশ 5, তো মামলা তো রুজু হয়ে গেল, মানে ফাইলিং হয়ে গেল বা দায়ের হয়ে গেল। এবার কি, পরে কাজ কি, সমন যাবে চার্টে যেটা দেখিয়েছিলাম। তাহলে সমন ইস্যু ও জারি। সমন ইস্যু এবং জারি দুইটা জিনিস। সমন ইস্যু বলতে কি, সমনটা রেডি করে বিচারকের স্বাক্ষর নেওয়া। হ্যাঁ, ওমর খায়ের ভাই, জি স্যার। বলেন। স্যার ওইটা ওই যে আগের কথাটা যে বলছেন স্যার, যে এটা
নিবন্ধন বই যেটা আর কি, এটা স্যুট রেজিস্টার বলা, এটা স্যুট রেজিস্টার না স্যার? হ্যাঁ, অবশ্যই। কারণ ওইটার ইয়েটা দেখছি স্যুট রেজিস্টার আর কি। তাহলে হ্যাঁ, ওইটা একই তো। আপনি যেটা আর ইংলিশ কি। বললেন আর এখানে বাংলা লেখা আছে, জি স্যার, আবার জি স্যার, ব্র্যাকেটে জি রেজিস্টার কথাটা কিন্তু লেখা আছে। লেখা আছে, জি জি, তাহলে এটা স্যুট রেজিস্টার, জি স্যার। হ্যাঁ, ডেফিনেটলি ঠিক আছে ভাই। জি স্যার, জি জি স্যার, জি তাহলে। হ্যাঁ, তো এখানে সমন ইস্যু এবং সমন জারি দুইটা জিনিস। সমন ইস্যু বলতে সমন রেডি করে উপরে মামলা নম্বর, কোর্টের নাম, কোর্টের নাম, তারপর মামলা নম্বর, এবং এখানে বিবাদীর নাম বিস্তারিত, ঠিকানা সহ। তারপরে এটা স্বাক্ষর নিতে হবে জজ সাহেবের, মানে সিভিল জজ সাহেবের, বিচারকের, এবং কোর্টের সিল লাগিয়ে দিতে হবে। তাহলে এটা কি হলো, সমন ইস্যু। যখন জজ সাহেব সবকিছু লেখা ঠিক আছে দেখলেন, তখন সই করে দিলেন। জজ সাহেব সই করার অর্থ কি সমন ইস্যু হলো। তাহলে সমন ইস্যু করার ক্ষমতা কার? সিভিল জাজের, যশোর জজ সাহেবের সুজাদের। সিভিল মামলায়, ঠিক আছে। আর ক্রিমিনাল মামলায় ওই ম্যাজিস্ট্রেটের, ঠিক আছে। জি জি স্যার। স্যার। স্যার মানে আমার একটা বিচারকের, প্রশ্ন এক আছে। কথায় সংশ্লিষ্ট বিচারকের সমন ইস্যু করার ক্ষমতা আছে, বা ডাব্লিউ ইস্যু করার ক্ষমতা আছে, অন্য কারো নাই, ঠিক আছে। আর জারিটা কি? জারিটা হচ্ছে ওই হাতে পৌঁছে দেওয়া। জারি মানে হাতে পৌঁছে দেওয়া, এটাকে জারি বলে, মানে ঠিকভাবে পৌঁছানোকেই জারি বলে, ঠিক আছে। জি স্যার। জি স্যার। বিধি একে বলা হচ্ছে সমন, ইংরেজি হচ্ছে সমন্স। যথাযথভাবে মোকদ্দমা দায়েরের 5 কার্য দিবসের মধ্যে বিবাদীর প্রতি সমন ইস্যু ও প্রেরণ করতে হবে। মানে ফাইলিং করার 5 কার্য দিবসের মধ্যেই। কার্য দিবস মানে যেদিন যেদিন কোর্ট খোলা আছে, কোর্ট খোলা আছে এরকম 5 দিন কাউন্ট করে 5 দিনের মধ্যে এটা ইস্যু হতে হবে এবং পাঠানোর ব্যবস্থা করতে হবে। ব্যর্থতায় মানে 5 দিনের মধ্যে কেউ যদি সমন ইস্যু এবং প্রেরণে ব্যর্থ হয়, তাহলে উক্ত কর্মকর্তাকে অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত করা যাবে। মানে ওই সেরেস্তাদার তো এগুলো রেডি করে দেয়, তাই না? জি স্যার। তাহলে এটা না করলে অসদাচরণ বলা যাবে, কিন্তু বাস্তবে কিন্তু হয় না। 2-3 বছর সময় লেগে যায়। কি কারণে? ম্যান পাওয়ার নাই। মাসে মাসে চলে যায় স্যার। ম্যান পাওয়ার নাই, এত লোক নাই, মামলার জট বেশি। বাস্তবতা এরকম যে এই আইনটা হাস্যকর, তাই না? 5 কার্য দিবসে জি যদি স্যার। হয়ে যায় তাহলে তো খুবই সৌভাগ্যের বিষয়, ভালোই। টাকা এটার দিয়েও সাথে হয় না কোনো পাঁচ মিলে নাই কার্য স্যার, দিবসে কোনো কোনো মিল নাই স্যার। টাকা দিয়েও হয় না তো, সরাসরি বললাম লাইভ ক্লাসে। জি প্রতিটি সমনে বিচারক অথবা নিয়োগকৃত অফিসারের স্বাক্ষর। আচ্ছা, বিচারক আর নিয়োগকৃত অফিসার হচ্ছে একই ব্যক্তি। নিয়োগকৃত জি অফিসার বলতে যে জুডিশিয়াল অফিসারকে বলা হচ্ছে, তিনি তো সহকারী জজ, এখন হয়ে গেছেন সিভিল জজ, তাই না? জি জি স্যার। স্বাক্ষর বা সিগনেচার করবেন এবং আদালতের সিলমোহর থাকবে। একটু আগে আমি বলে দিয়েছি যেটা। এবার বিধি 9, জারির জন্য সমন অর্জন ও প্রেরণ। অর্জন কারা করবে? ওই যে প্রসেস সার্ভার শাখা, যেটা নাজির শাখা। বিবাদীকে মোকদ্দমা সম্পর্কে অবগত করা ও জবাব দাখিলের জন্য আত্মপক্ষ সমর্থনে আহ্বানের উদ্দেশ্যে। কেন সমন দিতে হয়? ভাই, আপনার নামে মামলা হয়েছে, আপনি আসেন, কোনো বক্তব্য থাকলে পেশ করেন, তাই তো? জি স্যার। এটাই স্যার। এই তো জানানো, সংক্ষিপ্ত। যেন কেউ জি একতরফা করে নিতে না পারে। সমন জারি না হয়ে কখনো একতরফা হয় না, সমন জারি কনফার্ম হওয়ার পরে একতরফা হয়। জারিকারক কর্মকর্তার মাধ্যমে বিবাদী বরাবর সমন প্রেরণ। জারিকারক কর্মকর্তা মানে নাজির শাখার যিনি হেড, নাজির যাকে বলা হয়, এবং তিনি সবার কাছে কি করেন, দায়িত্ব দেন যে এই এই এলাকায় চলে যাও, সমন দিয়ে আসো। ডাকযোগে বিবাদী বরাবর সমন প্রেরণ করতে হবে, দ্বিতীয়তে বলা হচ্ছে। এবং এই যে 3 নম্বর পয়েন্ট, এটা রিসেন্টলি 2025 সালে কি করা হয়েছে, অ্যামেন্ড করা হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে। জি স্যার। এসএমএস, মোবাইল ফোনের এসএমএস হয় না, বাটন ফোনে জি এসএমএস স্যার। এখন বেশি প্রচলিত, যেটাতে ইন্টারনেট জি স্যার। লাগে না, যেটাকে আমরা বলি খুদে বার্তা, তাই না? জি স্যার। অথবা ভয়েস কল, মানে ডায়াল করলাম নাম্বার, ডায়াল করে কল দিয়ে দিলাম ডিরেক্ট, এটা ইন্টারনেট লাগে না, ডিরেক্ট কল, এটাকে ভয়েস কল বলে। ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস, ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস বলতে যেমন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এই ধরনের সার্ভিসকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। এর মাধ্যমেও বিবাদী বরাবর সমন প্রেরণ করা যাবে। উক্ত রূপে সমন প্রেরণের প্রমাণ হিসেবে তা সংরক্ষণ করতে হবে। এই যে এগুলো পাঠানো হলো সেগুলো স্ক্রিনশট দিয়ে সেভ করে প্রিন্ট করে রাখতে হবে, তাই তো? জি স্যার। আর যদি স্যার ভয়েস তাহলে কল কি হয়, ভয়েস কলটা রেকর্ড করে রাখতে হবে, তাই না? স্যার বলেন। সমন কি দুই ভাবে যাবে নাকি এক ভাবে যাবে?
সমন সাধারণত দুই উপায়ে যায়, বাস্তবে পায়ে হেঁটে যায় এবং ডাকযোগে যায়। কোনো কারণে যদি ডাকযোগে এবং পায়ে হেঁটে কাউকে পাওয়া যাচ্ছে না, কিন্তু ওই বিবাদীর ফোন নাম্বার আছে, তাহলে তাকে ওই ফোনের মাধ্যমে দেওয়া যাবে, সেটা বোঝানো হচ্ছে। বুঝতে পেরেছেন? তার মানে 3 নম্বরটা আধুনিক যুগের জন্য বিকল্প একটা পদ্ধতি। মনে করেন বিবাদীর আপনি কি জানেন, আপনার কাছে ভিজিটিং কার্ড আছে, সে চাকরি করে, তাহলে ভিজিটিং কার্ডে তার ইমেল অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার থাকবে, তাকে ফোন করে জানানো হচ্ছে, কিন্তু তার বাস্তব ঠিকানা কোথায় তাকে জানানো যাচ্ছে, তার মানে ছুটে বেড়ায় সে, সমনে এড়ানোর জন্য সে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে। তাহলে একটা নাম্বার থেকে কল দিয়ে তাকে জানানো হলো যে আপনার নামে এরকম মামলা হয়েছে, আসেন, মামলার নাম্বার এই, কোর্টের নাম এই, এই এই জেলা। জন্য এখন স্যার মোবাইল নাম্বার চায় সব এই কোর্টে। কারণে বিবাদের মোবাইল নাম্বার চাচ্ছে। এটা এখন জি, পর্যন্ত 100% বাস্তবায়ন করা সম্ভব না, কিন্তু ধীরে 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 এটা হতে হচ্ছে থাকবে। চাই কিন্তু এখন স্যার। বুঝতে পেরেছেন? যে বিবাদের বুঝতে বড় বড় পারছি। স্যার সময় লিখছেন, এটা সমান হবে, ওই যে একদম তেন হবে, ওই মিস্টেক হচ্ছে স্যার। কোথায়? ওই যে হ্যাঁ সম হ্যাঁ, বরাবর সমান হ্যাঁ, জি। এই যে এখানে, হ্যাঁ, জি স্যার, জি বিবাদী বরাবর সময় হয়েছে সমন, এখানে সমান জি। দন্তন্য করে নেন কেটে নিয়ে। জি আচ্ছা, জেলা জজ কুরিয়ার সার্ভিসের একটি তালিকা প্রস্তুত করবেন। এটা আমি বাস্তবে এখনো দেখিনি, আইনে আছে। আমি এখন পর্যন্ত কুরিয়ার সার্ভিসে কোনো সমন দিতে দেখিনি। তবে চাইলে যায় না। জেলা জজ মহোদয় কুরিয়ার সার্ভিসের একটা তালিকা দিবেন, যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এসএ পরিবহন, আরও বেশ কিছু কুরিয়ার সার্ভিস আছে, তাদেরকে দিয়েও সমন জারি করা যায় কিনা। এখন পর্যন্ত বাস্তবে আমি দেখিনি, কিন্তু করার সুযোগ আছে, তাই না? জি কর্মকর্তা বা কুরিয়ার সার্ভিস 30 দিনের মধ্যে সমন প্রেরণ করবে, এটাই নিয়ম। যদি ব্যর্থ হয় তাহলে অসদাচরণের দায়ে দোষী হবে। তার মানে ওই যে কর্মকর্তা নাজির যিনি, তিনি সমনের দায়িত্ব পেলেন, মানে অর্জন করলেন, তার মানে কোর্টের সেরেস্তা থেকে সমনটা কোথায় গেল? নাজির শাখায়, যেটা কর্মকর্তা নাজির বলা হচ্ছে, শাখা দেওয়া নাজিরকে হবে। কর্মকর্তা বলা হচ্ছে, যার দায়িত্ব সমনগুলোকে কি সঠিকভাবে পৌঁছে দেওয়া 30 দিনের মধ্যে। তো তিনি যদি 30 দিনের মধ্যে না পৌঁছাতে পারে, তিনি অসদাচরণ করেছেন, মানে ঘুষ টুস খেয়েছেন অপরপক্ষের, বা ঘুষ খাওয়ার জন্যে চাচ্ছেন যে টাকা দেন, না হলে হবে না, তাই না? তো এরকম একটা প্রেশার তাদেরকে দেওয়া হয়েছে, যে সেরেস্তাদারকে বলছে 5 দিনের মধ্যে পাঠাই দেন নাজিরের কাছে, নাজিরকে বলা হচ্ছে 30 দিনের মধ্যে পৌঁছাই দেন বিবাদীর কাছে। তো বাস্তবে এটা হয় না। আশা করি কোনো না কোনো দিন হবে, তাই না? জি স্যার। 9 ক বা 9 এ, যেটাই বলি না কেন, জারির জন্য সমন বাদীকে প্রদান। এখন বাদীর হাতে দেওয়া যাবে কিনা? বাদী বলছে যে আমার বাড়ির পাশে, বিবাদী আমাকে দেন, আমি বিবাদীর হাতে হাতে দিয়ে আসবো। তো বাদী আবেদন করলে জারির জন্য সমন বাদীকে প্রেরণ করা যেতে পারে। এটা আদালত যেতে পারে, মানে আদালত চাইলে দিবে, আবার নাও দিতে পারে। 15, তবে দরখাস্ত দিয়ে স্যার অর্ডারটা নিতে হবে নাকি? দরখাস্ত দিয়ে কনভিন্স করে অর্ডার নিতে হবে। জি স্যার। বিবাদীর পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের উপর সমন জারি করা যাবে, তবে ভৃত্য পরিবারের সদস্য হিসেবে গণ্য হবে না, মানে বাড়ির যে চাকর বা কাজের লোক, তাকে দেওয়া যাবে না। 18, জারির সময় ও পদ্ধতি পৃষ্ঠাঙ্গন। একজন জারিকারক সমন নিয়ে গেল, কিভাবে জারি করা হলো সেটা তিনি, ওই যে একটা সমন কিন্তু 2 কপি হয়, 2 সেট হয়, একটা ফেরত আসে, যেটা আবার মামলার মধ্যে গুজে দেয়। তাহলে পেছনে, সমনের সামনে পেছন থাকে, তো সামনে ইনফরমেশন থাকে, পেছনে লিখবে যে এইভাবে এত তারিখ এতটার সময় এইভাবে আমি সমন জারি করলাম বলে স্বাক্ষর দিবে। ঠিক আছে? তাহলে জারির প্রমাণস্বরূপ ফেরত সমনে জারির সময় ও পদ্ধতি পৃষ্ঠাঙ্কন করতে হবে। ঠিক আছে? জি স্যার। 19 ক, জারিকারক কর্মকর্তার ঘোষণা ও স্বাক্ষর জারির প্রচেষ্টার বিষয়ে সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে। বিবেচিত বানান ঠিক করে নেবেন, বাড়তি চলে আসছে। তার মানে জারির করা হয়েছে অথবা জারি করা সম্ভব হয়নি, তাহলে কিভাবে কতবার যাওয়া হয়েছে, কিভাবে চেষ্টা করা হয়েছে, সেই বিষয়ে তিনি ঘোষণা দিয়ে রাখবেন, অর্থাৎ সমনের পিছনে কিছু নোট দিবেন। 19 ক, ব্যক্তিগত জারির অতিরিক্ত হিসেবে ডাকযোগে ও যুগপৎ সমন ইস্যু করা যাবে। 30 দিনের মধ্যে প্রাপ্তি স্বীকারপত্র পাওয়া না গেলে ঘোষণা করা যাবে। আমরা অনেক সময় দেখবেন যে সমন জারি হয়েছে, পদাতিক সমন, জারিকারক নিয়ে গেছে, সেটা সামিল হয়ে গেছে। অনেক সময় কি এডি ফেরত আসে না। এডিটা কি? যখন কোনো চিঠি
রেজিস্ট্রি করে পাঠানো হয়, একটা সাধারণ চিঠিও রেজিস্ট্রি করে পাঠানো হলে এডি যুক্ত করা যায়, প্রাপ্তি স্বীকারপত্র। অর্থাৎ প্রেরক মানে পাঠালেন এবং প্রাপক পেলেন, এই পাওয়া পেলে উনি কিন্তু লিখবেন যে আমি পেলাম, এই প্রাপ্তি স্বীকার করে নিল। তো এখানে যার কাছে চিঠি পাঠানো হচ্ছে তিনি পেলেন কিনা এর প্রমাণস্বরূপ কিন্তু আমরা এইডি পাঠাই বা অ্যাকনলেজমেন্ট ডিউ বা বাংলায় প্রাপ্তি স্বীকারপত্র স্লিপ পাঠাই। তো ওখানে স্বাক্ষর করলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ উনি নিয়েছেন, এটা পাওয়ার প্রমাণ। ঠিক আছে, মানে রিসিভড। তো এই এইটা কিন্তু অনেক সময় ফেরত আসে না, তখন আদালতে আমরা দরখাস্ত দিই, স্যার এইডি এইডি আসার জন্য যে অপেক্ষা করা হচ্ছে এটা যেন আর না করা হয়। তার মানে এইডি থেকে উত্তোলন করে এটা মামলাটা কি এডিআরে চলে যাবে, মানে সরি জবাবে চলে যাবে, কারণ সমন জারি হওয়ার পর জবাবের স্টেপ। এরপরে 20 খুবই গুরুত্বপূর্ণ, বিকল্প জারি বা সাবস্টিটিউট অফ সার্ভিস, লোড কিয়ে বা সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রদান করে জারি ব্যক্তিগত জারি মতে কার্যকর হবে। যদি বিবাদীর বাড়ি জেলার বাইরে হয় বা সে এমন জায়গায় অবস্থান করছে যেখানে চিঠি পাঠাচ্ছি বা জারিকারককে পাঠাচ্ছি সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে সংবাদপত্রে আমরা বিজ্ঞপ্তি দিই। আমি কয়েকটি মামলায় সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়েছি। ক্রিমিনাল মামলা হলে এটাকে বলে প্রোক্লামেশন বা হুলিয়া জারি, আর সিভিল মামলায় আমরা সংবাদপত্রে বিজ্ঞপ্তি বলি। অথবা লটকিয়ে জারি, যেখানে বিবাদী বসবাস করে তার বাড়ির গেটে, যেখানে দেখা যাবে বের হলেই, অথবা যেখানে সে ব্যবসা করে সেখানে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে লটকিয়ে জারি করা যাবে। আদেশ 6, আরজি জবাব, যেটাকে প্লিডিংস বলে। একে বলা হচ্ছে আরজি জবাব বা প্লিডিংস। এই প্লিডিংস অর্থ হচ্ছে আরজি ও লিখিত জবাব। যেমন প্যারেন্টস, প্যারেন্টস মানে পিতা ও মাতা, ফাদার অ্যান্ড মাদার উভয়, তাই না? জি স্যার। তাহলে প্লিডিংস মানে আরজি হবে, বাদীর আরজি এবং বিবাদীর জবাব উভয় মিলেই কিন্তু প্লিডিংস। প্লিডিংস মানে দুইটা প্লিড, থাকবে। প্লিড মানে উভয় পক্ষের কি অনুনয় বিনয়। একজন বলবে স্যার এই ব্যাপার, বিবাদী বলবে এই ব্যাপার, তাহলে উভয় পক্ষের যে বক্তব্য সেটাকে একসাথে প্লিডিংস বলে। পড়াচ্ছিলাম আদেশ 6 আরজি জবাব প্লিডিংস। প্লিডিংস বলতে যেমন প্যারেন্টস মানে পিতা মাতা, ফাদার মাদার উভয়, তেমন প্লিডিংস বলতে লিখিত জবাব আরজি উভয়কে বোঝাবে, বাদীর আরজি এবং বিবাদীর লিখিত জবাব। প্লিডিংসে গুরুত্বপূর্ণ বিষয়াবলী বিবৃত করতে হবে, মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলোই শুধু থাকবে, বর্ণনা দিবেন, তবে সাক্ষ্য প্রমাণের বিবৃতির প্রয়োজন নেই। আরজিতে সাক্ষ্য প্রমাণ লাগবে না, লিখিত জবাবে সাক্ষ্য প্রমাণ লাগবে না। যখন মামলা সাক্ষী শুরু হবে ওই সময় আপনাকে আদালতে সাক্ষ্য প্রমাণ দাখিল করতে হবে। ক্রমিক নংযুক্ত পংক্তি অর্থাৎ 1 2 3 এ ধরনের সিরিয়াল নাম্বার থাকবে। পংক্তি বলতে প্যারা, প্রতিটা প্যারার আগে নাম্বার দিবেন এবং তারিখ, টাকার পরিমাণ, সংখ্যা ইত্যাদি অঙ্কে প্রকাশ করতে হবে। তার মানে যেগুলো আমরা তারিখ লিখব অঙ্কে লিখব, কথাই লিখব না। টাকার পরিমাণও অঙ্কে লিখব, অঙ্কের পাশাপাশি ব্র্যাকেটে কথাই লেখা যেতে পারে। টাকার পরিমাণ আমরা সাধারণত ব্র্যাকেটে কথাই লিখি, কারণ কেউ যেন টেম্পার করতে না পারে। কারণ এককে যদি আমি ছোট্ট করে লেজ বাড়িয়ে দিই 2 হয়ে গেল, তাহলে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা খুব সহজে করা যাবে। কিন্তু যদি জি স্যার। ব্র্যাকেটে কথাই লিখে দিই তাহলে কিন্তু সেটা সম্ভব না। এবং যে সম্ভব না। কোনো ধরনের সংখ্যা যেমন দাগ নম্বর, খতিয়ান নম্বর, এই নম্বরগুলো আমরা কি লিখবো, সংখ্যায় লিখবো, 100 1 0 0, তাই না? জি স্যার। 14তে বলা হচ্ছে প্লিডিং স্বাক্ষরিত হতে হবে। কে কে স্বাক্ষর করবে প্লিডিংসে? পক্ষ ও প্লিডার, অর্থাৎ আরজি হলে বাদীরা এবং অ্যাডভোকেট, এবং যদি বিবাদী হয় তাহলে লিখিত জবাবে বিবাদী স্বাক্ষর করবে এবং বিবাদীর অ্যাডভোকেট, অথবা ক্ষমতাপ্রাপ্ত কোনো প্রতিনিধি যিনি পাওয়ার অফ অ্যাটর্নি বলে মামলা পরিচালনা করছেন। 15তে বলা হচ্ছে প্লিডিংসের সত্যতা প্রতিপাদন বা সত্যপাঠ কে ভেরিফিকেশন করবে। তো সত্যপাঠ আরজিতে থাকে, লিখিত জবাবেও থাকে। সত্যপাঠ বিষয়ে যিনি জানেন, ওয়াকিবহাল আছেন, তিনি স্বাক্ষর করবেন। পক্ষ বা পক্ষ বিষয়ের সাথে পরিচিত কোনো ব্যক্তি, যেমন জবাব বিষয়ে ওয়াকিবহাল ব্যক্তি লিখিত জবাবে স্বাক্ষর করবেন, এবং আরজির যে বক্তব্য সেই বক্তব্য বিষয়ে যিনি জানেন, ওয়াকিবহাল আছেন, ওয়াকিবহাল মানে অবগত আছেন, তিনি স্বাক্ষর করবেন। 16তে বলা হচ্ছে যে প্লিডিং কর্তন বা সংশোধনের আদেশ
যে কোনো পর্যায়ে অপ্রয়োজনীয় বা কুৎসাজনক অংশটি বাদ দেবে, এই কাজটা আদালত নিজেই করেন। আদালতের কাছে যদি মনে হয় প্লিডিংস বড় হয়ে গেছে, এই এই অংশটুকু দরকার নাই বা কুৎসামূলক কিছু কথাবার্তা আছে যেগুলো আদালতে বলার মতো না, তিনি ইচ্ছা করে সেগুলো কেটে দিতে পারেন। এবং সেই অনুপাতে সংশ্লিষ্ট বাদী বা বিবাদীদেরকে কি করতে পারে, প্লিডিংস নতুন করে সংশোধন করে দিতে বলতে পারেন নিজে থেকেই। আর এখানে 17তে বলা হচ্ছে প্লিডিং সংশোধন প্রসিডিংসের যে কোনো পর্যায়ে করা যাবে। এই সংশোধন কে করবে? বাদী পক্ষ অথবা বিবাদী পক্ষ। তো বাদী পক্ষ আর্জি সংশোধন করতে চাইতে পারে এবং বিবাদী পক্ষ লিখিত জবাব সংশোধন করতে চাইতে পারে, এবং যে কোনো পর্যায়ে। তবে বিচার শুরুর পর নয়, অর্থাৎ সাক্ষী শুরু হয়ে গেছে, আর্জির বক্তব্য সাক্ষীতে চলে আসছে জবানবন্দি জেরাতে, এখন নতুনভাবে যদি আবার সংশোধন করা হয় তাহলে একই কোর্টে দুই ধরনের কথা হয়ে যাবে না? কারণ সাক্ষীতে জি বাদী স্যার। একবার বলছে এক কথা, সংশোধনের পর তো আরেক কথা বলবে, তাই না? জি স্যার। তাই আপনার বিচার শুরু মানে ট্রায়াল বা সাক্ষ্য শুরুর আগেই যত সংশোধন করার করে নিতে হবে। বিলম্ব করার উদ্দেশ্যে কেউ যদি আবেদন করে যে সংশোধন চাচ্ছে জাস্ট মামলা ডিলে করার জন্য, কালক্ষেপণ করার জন্য, সেক্ষেত্রে কিন্তু আবার কষ্ট গুনতে হতে পারে। যে বলে ঠিক আছে, আপনার 500 টাকা কস্ট করা হলো, আপনি সংশোধন করেন যত পারেন, কিন্তু 500 টাকা বা 1000 টাকা কস্ট করা হলো, তখন ভয়ে আর কেউ কি করবে না, ডিলে করবে না। জি করবেন। তাহলে এই যে আদেশ 6 বিধি 17, এটা কিন্তু পক্ষদের জন্য। কোনো মামলায় যদি কোনো বাদী বা বিবাদী সংশোধন করতে চায় সংশ্লিষ্ট প্লিডিং আর্জি বা লিখিত জবাব, তাকে অবশ্যই আদেশ 6 বিধি 17 উল্লেখ করে বলতে হবে যে দেওয়ানি কার্যবিধির আদেশ 6 বিধি 17 মতে আর্জি সংশোধনের আবেদন, এইভাবে দরখাস্ত দিতে হবে। ঠিক আছে? জি স্যার। 18তে বলা হচ্ছে আদেশের পর 14 দিনের মধ্যে প্লিডিং সংশোধন করতে হবে। তাহলে আপনি দরখাস্ত দিলেন 17 মতে, আপনাকে সংশোধনের সুযোগ দিল, আইনে বলছে আপনি 14 দিনের মধ্যে সেটা সংশোধন করে একটা ফ্রেশ আর্জি, সংশোধিত ফ্রেশ আর্জি আদালতে দাখিল করেন। এবং ব্যর্থতায় আপনি যে সংশোধনের আদেশটি পেয়েছিলেন সেটা নষ্ট হয়ে যাবে, মানে সুযোগ হাতছাড়া হয়ে যাবে। এরপরে হচ্ছে আদেশ 7 আর্জি। এর আগে আমরা দেখলাম প্যারেন্টস মানে পিতামাতা উভয়, মানে প্লিডিংস, আর্জি ও জবাব উভয়। এবার আলাদাভাবে আমরা পড়বো জাস্ট আর্জি। আর্জি বিষয়বস্তু 1, আরজিতে যা যা থাকবে সাধারণত বেসিক্যালি 9টা বিষয় থাকবে। কি কি? যে আদালতে মামলাটি দায়ের করতে হবে তার নাম, এখানে হবে হবে হবে, তার মানে যে আদালতে আপনি দাখিল করবেন প্রথমে উপরেই তো আপনাকে মোকাম দিতে হবে, তাই না? কোন আদালতের নাম দিবেন, আদালতের নাম মাথার উপরে দিতে হবে সবচেয়ে বড়। আর বাদীর নাম, ঠিকানা। এই যে বাদীর নাম ঠিকানা আগেও ছিল, কিন্তু বর্তমানে বর্তমানে ফোন বা মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, বাদীর অবশ্যই জাতীয় পরিচয়পত্র নম্বর দিতেই হবে। ইমেল ঠিকানা যদি বাদী থাকে, বাদী শিক্ষিত হলে ইমেল ঠিকানা থাকতে পারে, অশিক্ষিত হলে বা গ্রামের মানুষ হলে, অনেক শিক্ষিত ব্যক্তিরও কিন্তু ইমেল ঠিকানা, অ্যাক্টিভ ইমেল আইডি নাই, তাই না? নাই। নাই স্যার। বা না থাকলেও আবার কি করে না, কেউ ব্যবহার করে না। ব্যবহার করে না। তাই ব্র্যাকেটে দেওয়া আছে যদি থাকে, তার মানে ইমেল নাম্বার বা ইমেল আইডি দেওয়াটা অপশনাল, কম্পালসারি না। তো এই যে নীল হাইলাইটেড অংশটুকু মোবাইল নম্বর বা ফোন নম্বর এবং জাতীয় পরিচয়পত্র, বাদীর জাতীয় পরিচয়পত্র তো কম্পালসারি দিতে হবে। কেন? কারণ সে 18 বছর পূর্ণ হলে অবশ্যই তার এনআইডি আছে, তাই না? জি স্যার। এনআইডির ফটোকপি জমা দেওয়ার দরকার নাই সিভিল মামলার ক্ষেত্রে, কিন্তু এনআইডি নাম্বার দিতে হবে। জমা দিলে সমস্যা নেই, অপশনাল, আমি জমা দিই, কিন্তু ক্রিমিনাল মামলা অবশ্যই জমা দিতে হবে। অপরদিকে হচ্ছে বিবাদীর নাম ঠিকানা। বিবাদীর নাম ঠিকানা এতটুকু আগেই ছিল, কিন্তু ওই যে ফোন নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ইমেল নম্বর, ঠিকানা যদি থাকে, যতদূর নিশ্চিত হওয়া যায় ততদূর দিতে হবে। তার কারণ বিবাদীর তো আমি মোবাইল নম্বর নাও জানতে পারি, জাতীয় পরিচয়পত্র নাও জানতে পারি, তাই না? জি স্যার। এবং ইমেল নাম্বার জানা তো আরো টাফ। তাই বলছে যতদূর নিশ্চিত হওয়া সম্ভব দিব, না হলে না, শুধু নাম ঠিকানা দিলেও হবে। বিবাদীর নাম ঠিকানা দিলেই হয়। এই সংশোধন অনুসারে ফোন নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ইমেল নম্বর বিবাদীর সংগ্রহ করাটা টাফ। সংগ্রহ করা সম্ভব হলে দিব, না হলে না। আমি সাধারণত চেষ্টা করি মোবাইল নাম্বারটা দেওয়ার, তাহলে সমন জারি হতে সুবিধা হয়, তাই না?
জি স্যার। কারণ যিনি সমন নিয়ে যাবেন তিনি ফোন করতে পারেন, ভাই কোথায় আছেন, আমি কোর্ট থেকে আসছি, আপনার সাথে দেখা করবো, আপনার নামে চিঠি আছে, সমন আছে, সহজে খুঁজে পাওয়া যায়। বাদী বা বিবাদী নাবালক বা উন্মাদ হলে উক্ত বিষয়ে বিবৃতি। তার মানে ওই যে নাবালকের পক্ষে বা নেক্সট ফ্রেন্ড যিনি আসন্ন বন্ধু মামলা করলে সেটা বলতে হবে, এবং বিবাদী যদি নাবালক বা উন্মাদ হয় তাও কিন্তু উল্লেখ করে দিতে হবে। মোকদ্দমার কারণ ও তা উদ্ভবের সময় বিষয়ে বিবৃতি, মানে মোকদ্দমার কি কারণে মোকদ্দমা হলো, অস্বীকার করলো দিতে, বা আমার জমি জোর করে দখল করে নিয়েছে, আমি উচ্ছেদ হয়ে গেছি আমার জমি থেকে, এবার তাকে উচ্ছেদ করতে চাই। তো কেন মোকদ্দমা করতে চাচ্ছেন, মোকদ্দমার কারণ, এবং কত তারিখে কখন উদ্ভব হলো, এটা। সময় না দিলেও ওই সময় বলতে গিয়ে তারিখ বোঝানো হচ্ছে, কত তারিখ, তাই না? জি স্যার। আদালতের এখতিয়ার আছে মর্মে বিবৃতি। আদালতের এখতিয়ার কয়েক ধরনের থাকে বেসিক্যালি। আদালতের হচ্ছে স্থানীয় এখতিয়ার আছে কিনা, আর্থিক এখতিয়ার আছে কিনা, আপনি সিভিল জাজ কোর্টে করবেন তার 15 লক্ষ টাকা পর্যন্ত তার আপনার এখতিয়ার। এখতিয়ার আছে। 15 লক্ষ প্লাস হয়ে গেলে সিনিয়র সিভিল জাজ, 25 লক্ষ প্লাস হয়ে গেলে যুগ্ম জেলা জজ, তাই না? আবার কোন এলাকার স্থানীয় এখতিয়ার আছে কিনা এই সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে। বাদী যে প্রতিকার দাবি করে সেটা প্রার্থনা অংশে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। অনেক মামলা প্রার্থনা ঠিকভাবে না দেওয়ার কারণে আদালত হাস্যরসের জায়গা হয়ে যায়। যে আপনি চাচ্ছেন কি, এটা তো ঠিকভাবে লেখেননি, আর্জি সংশোধন করে নিয়ে আসেন। আংশিক দাবি ত্যাগ করতে বা দাবি সমন্বয় সেট অফ বিষয়ে বাদী সম্মত থাকলে উক্ত বিষয়ে বিবৃতি। তার মানে মামলার শুরুতেই বিবাদী সেট অফ করতে চাইলে, মানে একটা সুযোগ। সাধারণত আমরা সমন জারির পর সেট অফের বিষয় আসে, কিন্তু বাদী যদি স্বীকার করে যে হ্যাঁ, যেমন আজকে যে মামলাটা হলো, বিবাদী হচ্ছে 27 জন, তার মানে 27 নম্বর একটা প্রতিষ্ঠান, রাজশাহী সুগার মিল হচ্ছে 27 নম্বর বিবাদী আমার মামলার। তো বিবাদী 27 নম্বর যে রাজশাহী সুগার মিল, উনি আবার 35 ডেসিমাল সম্পত্তি বা শতক সম্পত্তি অ্যাকোয়ার করেছে, সরকারি প্রতিষ্ঠান। তো সেটা আমরা আর্জির মধ্যে স্বীকার করেই নিয়েছি। হ্যাঁ, তার মানে আর্জির মধ্যে কোনো না কোনো বিবাদীর যদি কোনো আংশিক আমরা স্বীকার করে নিই, সেটা আর্জির মধ্যে আমরা বলতে পারি। যেমন আমার মামলা আমার বলা ছিল যে 27 নম্বর যে 35 শতক সম্পত্তি নিয়েছে সেটা আমরা স্বীকার করি, আর 1 থেকে 26 নম্বর যে বিবাদী তাদের সাথে আমাদের কন্টেস্ট। আদালতের এখতিয়ার ও কোর্ট ফি নির্ধারণের জন্য মোকদ্দমার বিষয়বস্তুর মূল্য সম্পর্কে বিবৃতি, অর্থাৎ মামলার তাইদাদ কত, ভ্যালুয়েশন কত, মূল্যমান কত। কারণ এটার জন্য কি, এটা কোন আদালতে যাবে, আর্থিক এখতিয়ার অনুসারে, এবং কোর্ট ফিও তো দিতে হবে। যদি অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি হয় তাহলে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি হিসাব করতে হলে তো মূল্যমান লাগবে, তাই না? জি স্যার। এবার 6, তামাদি আইন হতে অব্যাহতি লাভের কারণসমূহ আর্জিতে উল্লেখ থাকতে হবে। মানে আপনি এই মামলায় যে তামাদি হয়নি এটা আপনাকে বলতে হবে, কারণ তামাদি হয়ে গেলে মামলা তো নিবে না, তাই না? জি স্যার। আর যেহেতু আমাদের মূল এগুলো দ্রুত মামলা মামলা। নয়। আর্জি গ্রহণের পদ্ধতিটা কি, আদালতের প্রধান কেরানি যেটাকে সেরেস্তাদার বলি, আমরা চার্টে বলেছিলাম, পরীক্ষাপূর্বক স্বাক্ষর করে আর্জি গ্রহণ করবেন। ঠিক আছে। জি স্যার। 10, আর্জি ফেরত। আর্জি দাখিল ও ফেরতের তারিখ, কারণ, দাখিল পক্ষের নাম লিপিবদ্ধপূর্বক আর্জি ফেরত দিবে। ভুল আদালতে আর্জি দাখিল করলে আদালত ফেরত দিতে পারে, অথবা আর্জিতে প্রয়োজনীয় কাগজপত্র যদি না থাকে আর্জি ফেরত দিতে পারে। ঠিক আছে। জি স্যার। এরপরে 11 নম্বর, মানে লিখিতর জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই আসে এখান থেকে। আর্জির খারিজ, নাকচ বা প্রত্যাখ্যান, রিজেকশন অফ প্লেন্ট। 10-এ বলছে ফেরত, এটা কিন্তু ফেরত না, রিজেক্ট করে দিচ্ছে। 4টি ক্ষেত্রে আর্জি রিজেক্ট হতে পারে। এক হচ্ছে মোকদ্দমার কারণ প্রকাশ না করলে,
মানে ওই যে কজ অফ অ্যাকশন, কি কারণে মামলা করছেন আপনি মামলার মধ্যে লেখেনই স্যার। নি লাইনটা, মামলা রিজেক্ট হয়ে যেতে পারে। জি কারণ স্যার। কারণ না লিখলে, মামলার কারণ উদ্ভব না হলে তো মামলা করার, আপনি যখন সাক্ষ্য প্রমাণ দেবেন একটা মামলায় দেখবেন কজ অফ অ্যাকশন, বিবাদী পক্ষ কিন্তু কি করে, জেরা করে, বলেন কত তারিখে মামলার কারণ উদ্ভব হলো, এই প্রশ্ন করে। যদি আপনি ভুল বলেন, বাদী যদি ভুল বলে, সেই জায়গায় যদি বলতে না পারে, তারিখ বলতে না পারলে কত বছর আগে একটা ধারণা দিতে হবে। সেটা যদি মনে করেন 5 বছর আগে কারণ উদ্ভব হয়েছে, যদি বলে যে 1 বছর আগে বা 10 বছর আগে, তাহলে অনেক পার্থক্য হয়ে গেল না কথাটা। জি স্যার, অনেক পার্থক্য হয়ে গেল। তো বাদীকে খুব ভালোভাবে শেখাতে হয়, বিবাদী পক্ষের আইনজীবী বাদীকে কিন্তু জেরা করে এবং কজ অফ অ্যাকশনের তারিখটা জিজ্ঞাসা করে এবং কিভাবে হলো, কেন মামলা করলেন বলেন। তো কেন এইটা হলো? বলতে না হ্যাঁ। পারলে কিন্তু মামলা শেষ, মামলা ফেল করে, ডিগ্রি পায় না। কম মূল্যায়িত হলে, মানে ভ্যালুয়েশন কম দেখাচ্ছি আমি, সম্পত্তির পরিমাণ হচ্ছে 50 লাখ টাকার, আমি দেখাচ্ছি 5 লাখ, তাহলে হবে কোর্ট ফি ফাঁকি দেওয়ার জন্য। না না স্যার, হবে না স্যার। কম মূল্যের বা অপর্যাপ্ত স্টাম্পযুক্ত কাগজে আর্জি দাখিল করলে, তার মানে আপনি মূল্য ঠিকই দেখালেন 50 লাখ, তাহলে 50 লাখ টাকা যে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি সেটা দেননি, তার মানে আপনি কম দিয়েছেন, এখানে একটু চালাকি করেছেন। এটাও করা যাবে না, সরকারকে পর্যাপ্ত কোর্ট ফি দিতে হবে। হবে না। 21 দিনের মধ্যে প্রয়োজনীয় স্ট্যাম্প সরবরাহ করে ত্রুটি দূর করা যাবে। এখন আদালত বলতে পারে কোর্ট ফি সঠিক দেন, আপনার মামলা নেওয়া হলো কিন্তু আপনি 21 দিনের মধ্যে বাকি কোর্ট ফি সরবরাহ করেন, মানে দেন, আরও আপনার 10,000 টাকা কোর্ট ফি দিতে হবে। তো দিয়ে দিল, নিয়ে নিল, না দিলেই কি হয়ে যাবে, মামলা বাট খারিজ হয়ে যাবে। না, হ্যাঁ, খারিজ হয়ে যাবে। কোনো আইন দ্বারা বাড়িতে হলে, মানে এমন বিষয়ে মামলা যেটা আইনে বলছে এই মামলা চলবে না, মানে অচল, ঠিক আছে, জি স্যার। তাহলে আইন মামলা আর্জি প্রত্যাখ্যান হবে। এটি একটি আপিলযোগ্য ডিক্রি। এখন এই যে 11 অনুসারে, 7-11 আমরা পড়ছি, আদেশ 7 বিধি 11, 7-11 অনুসারে যদি আর্জি খারিজ হয়, এটা কিন্তু একটি আপিলযোগ্য ডিক্রি। আপনার যদি মন পছন্দ না হয় যে আর্জি খারিজ করলো, কিন্তু আমি অ্যাডভোকেট হিসাবে মনে করছি যে না সঠিক হয়েছে, এখন আদালত ভুল বুঝে আমাকে আর্জি খারিজ করে দিল, তাহলে এটার বিরুদ্ধে কিন্তু আপিল করা যাবে, ঠিক আছে। জি স্যার, আপিল আবার যোগ্য চাইলে ডিগ্রি। নতুন মামলাও করা যাবে। সরি সরি, আসছি নিচে, নতুন মামলা করা যাবে কিনা সেটা দেখছি। আর্জি প্রত্যাখ্যানের পদ্ধতি, কারণ উল্লেখপূর্বক আদেশ প্রদান করবে, আদালত কিন্তু কারণ উল্লেখ করবে যে এই কারণে খারিজ করলাম, 4টি কারণে একটি কারণ, তাই না। জি স্যার। এবং এই যে আদেশ দিল, এই আদেশটা আবার কি আপিলযোগ্য ডিক্রি হিসেবে ট্রিট হবে। 13তে বলা হচ্ছে আর্জি যদি প্রত্যাখ্যান হয় তাহলে সেক্ষেত্রে নতুন আর্জি দাখিলে বাধা নেই। তার মানে আমি একটু আগে কি বললাম, নতুন মামলা করা যাবে, তাই না। জি স্যার। পূর্বে উল্লেখিত বিধি 11 এর কারণে আর্জি প্রত্যাখ্যান হলে নতুন আর্জি দাখিলের মাধ্যমে মোকদ্দমা করা যাবে, অলরেডি আমি বলে দিলাম। কারণ এগুলো কিন্তু, জি স্যার। এগুলো এই যে সরাসরি খারিজ হয়ে গেল, এগুলো কিন্তু ডিরেক্ট রিজেকশন। ডিরেক্ট রিজেকশন হলে তো মামলা এখনো হয়নি, তাই না, ঠিকভাবে। যেহেতু মামলা হয়নি, বিবাদীকে সমন দেওয়া হয়নি, এবং মামলা তো নিষ্পত্তি হলো না ঠিকভাবে, তাহলে রেস জুডিকাটা আমরা যেটা পড়েছি 11তে, তাই না, ধারা 11, জি স্যার। ধারা 11তে বলছে পূর্বের মামলাটি সঠিকভাবে নিষ্পত্তি হতে হবে, সম্পূর্ণভাবে। তো এখানে যদি 11 বিধি অনুসারে রিজেক্টই হয়ে যায়, তার মানে আমি গাছ লাগালাম, শুরুতে গাছটা মারা গেল, গাছ কি বড় হলো। না স্যার। তো গাছ যেহেতু বড় হলো না, এখন আমি একটা টবে একটা গোলাপ ফুলের গাছ লাগালাম, এখন ওই গোলাপ ফুলের গাছটা মানে বড় না হতেই 2-1 সপ্তাহের মধ্যে কি শুকিয়ে মারা গেল, তাহলে আমি চাইলে ওই মারা গেল। মরা গাছটা তুলে ওখানে আর একটা নতুন গাছ লাগাতে পারবো না। জি স্যার। জি স্যার। পারবো, কিন্তু যদি ওখানে গাছটা হয়ে যায়, গোলাপ ফুলের গাছ হয়ে গেল, এখন গোলাপ ফুলের গাছ হয়ে গেল 1 বছরে অনেক বড় হয়ে গেছে গাছ, এখন চাইলে কি ওই গাছ থাকতে ওই গাছের কাছে একই টবে আরেকটা গাছ লাগানো যাবে? না স্যার, সেটা লাগানো যাবে না। যাবে না। এই উদাহরণ থেকে কি বোঝালাম, মানে যেটা একটা হয়ে গেছে সেটা আর নতুন ভাবে করা যাবে না, কিন্তু গাছ তো মরে গেছে, আমি করতে পারিনি, শুরুতেই গাছ শেষ, তাহলে আমি ওই গাছটা তুলে ফেলে নতুন আরেকটা গাছ লাগাতে পারবো। আশা করি এই উদাহরণ থেকে এই বিষয়টা আর মনে থাকবে বেশি, তাই না। জি স্যার, মনে থাকে। জি স্যার। আচ্ছা, এবার 14, আর্জির সাথে যে সকল দলিল দাখিল করতে হবে, যে দলিল বলে মোকদ্দমা আনয়ন করা হয়েছে তা বাদীর দখলে থাকলে তা উপস্থিত ও নকল পেশ করতে হবে। মানে মূলটা দিতে হবে অথবা নকল দিতে হবে।
উকিল কর্তৃক সত্যায়িত এবং দখলে না থাকলে কার দখলে আছে তা বিবৃত ও তালিকা পেশ করতে হবে। ঠিক আছে। সাধারণত সিভিল জি স্যার। মামলা আপনি যেই ডকুমেন্টের বলে করছেন সেই ডকুমেন্টগুলো ফ্রিস্টিযোগে দাখিল করতেই হয় ফাইলিং এর সময়। আপনার ডকুমেন্ট ছাড়া মামলাই নিবে না। মামলা নিলেও অ্যাডমিশন হিয়ারিং এ দিবে, মানে গ্রহণযোগ্যতা শুনানির জন্য দিবে, এবং গ্রহণযোগ্যতা শুনানির দিন আপনাকে কাগজপত্র, মূল কাগজপত্র অথবা সার্টিফাইড কপি দাখিল করতে হবে। বুঝতে পেরেছেন? ফটোকপি দিয়ে বুঝতে কিন্তু পারছি স্যার। মামলা ফাইলিং হবে না। কোনো পারিবারিক মামলা যদি কোনো মহিলা করতে চায় আপনার মোহরানার জন্য, তাহলে কিন্তু তাকে কি করতে হবে? কাবিননামা আদালতে দাখিল করতে হবে। কাবিননামার ফটোকপি দিলে হবে না। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি স্যার, অরিজিনাল কাবিননামা দিতে হবে। হ্যাঁ। অরিজিনাল বলতে সার্টিফাইড কপি। অরিজিনালটা তো বই আকারে থাকে, ভলিউম আকারে থাকে কাজীর কাছে, সেটা তো আর আপনি পাবেন না। না আপনি কাজীর কাছে গেলে সার্টিফিকেট। সার্টিফাইড কপি দেবে নীল কাগজে, তাই না? জি স্যার। জাবেদা নকল, সেটাই দিতে হবে। সেটার ভ্যালু অনেক, কিন্তু ফটোকপির ভ্যালু নাই। কিন্তু সিভিল মামলাতে ফটোকপি চলবে না। ক্রিমিনাল মামলাতে, যৌতুকের মামলা করলে কিন্তু ফটোকপি দিলেই হয়। বাদীর দখলে কোনো দলিল না থাকলে বিবৃতি, কার দখলে আছে তা বিবৃতি ও তালিকা পেশ করতে হবে। আদেশ ৮, লিখিত জবাব ও পাল্টা দাবি। তাহলে আমরা ৬ পেলাম প্লিডিংস, ৭ পেলাম শুধু আর্জি, ৮ এবার শুধু শুধু লিখিত জবাব। আর লিখিত জবাবের মধ্যে পাল্টা দাবি করা যাবে, যেটাকে সেট অফ বলে, তাই না? জি স্যার। পাল্টা দাবি মানে সেট অফ। বিধি একে বলা হচ্ছে ৮-এর বিধি ১, লিখিত জবাব, লিখিত বিবৃতি বা জবাব, ইংলিশ হচ্ছে রিটেন স্টেটমেন্ট। রিটেন স্টেটমেন্ট বলতে বিবাদী যেটা দাবি করছে সেটা, সেটার নাম হতে পারে লিখিত জবাব বা লিখিত বিবৃতি বা পাল্টা জবাব, বিভিন্ন নাম থাকতে পারে। লিখিত জবাবটাই সবচেয়ে সুন্দর, বা লিখিত আপত্তি, এরকম। সমন জারি 30 দিনের মধ্যে অথবা অতিরিক্ত 30 দিন, মোট 60 দিনের মধ্যে দাখিল করতে হবে। তাহলে 60 দিনের মধ্যে সমন পাওয়ার, 60 দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করার, এটা সাধারণ নিয়ম। ঠিক আছে। জি স্যার। কিন্তু সরকারের বিরুদ্ধে যদি মামলা করা হয়, অর্থাৎ বিবাদী যদি সরকার হয় এবং মামলা করার আগে যদি কোনো নোটিশ দেওয়া না হয় আলাদাভাবে, তাহলে সরকারকে কিন্তু অতিরিক্ত আরো 30 দিন অর্থাৎ 90 দিন সময় দেওয়া হয়। এটা আমরা কোথায় পড়েছি? ধারার মধ্যে পড়েছি, তাই না? জি স্যার, ধারার ভিতরে পড়েছে। ব্যর্থতায়, ব্যর্থতায় মানে কি? বিবাদী সমন পেল কিন্তু লিখিত জবাব সময় মতো দিতে পারলো না বা আদালতে আসলোই না, এটাকে বলা হচ্ছে লিখিত জবাব দিতে ব্যর্থতায়। ব্যর্থতায় মানে লিখিত জবাব দিতে ব্যর্থতায়। ওকে। জি স্যার। একতরফা শুনানি অন্তে মোকদ্দমা নিষ্পত্তি হবে, তার মানে এক পক্ষ মাঠে নেমে গেছে, অপর পক্ষ মাঠে নামছে না। তাহলে মাঠে না নামলে যারা আগে মাঠে নেমে গেছে তারা জিতে যাবে, তাই তো? আর অপর পক্ষ আর সুযোগ অপরপক্ষ পাবে না। হেরে যাবে। এই তো, তাহলে সুযোগ পাবে না। একতরফা মানে ফাঁকা মাঠে গোল, এরকম। জি এটা একতরফা। দুইয়ে বলছে নতুন বিষয় অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যা বাদী গোপন করেছে, যথা প্রতারণা, তামাদি, পরিশোধ, আইন বিরুদ্ধ বিষয়। আমরা লিখিত জবাবের ফরম্যাটটা এরকম করি, প্রথমে আমরা আগে বাদীর মামলাটা কেমন হয়েছে সেটা জাস্টিফাই করে, যে মামলা করার কোনো কারণ নাই, কারণই নাই, আবার তার কোনো লোকাস স্ট্যান্ডই নাই, মানে ব্যক্তিগত স্বার্থ নাই, বা এখানে তামা দিতে পারে, তো বিভিন্ন মানে একেবারে নেগেটিভ কথাবার্তা বলে যে আর যে একেবারে ভুল ভ্রান্তিতে ভরপুর, এই মামলা চলবে না, অচল, সরাসরি খারিজযোগ্য, এরকম কথাবার্তা বলি। তারপরে কিছু মূল মূল পয়েন্ট ধরে বলি যে বাদীর আর্জিতে যে 1 নম্বর দফায় বা 2 নম্বর দফায় যে কথাগুলো বলা হয়েছে, যে দাবিগুলো করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং বিবাদী কর্তৃক অস্বীকৃত বটে। এ ধরনের কথাবার্তা করে পুরো আর্জিকে একেবারে তুলোধনা করে দিই। ঠিক আছে। জি এরপরে স্যার। আমরা আসি কি প্রকৃত বর্ণনা, তার মানে আমি এবার কি বলতে চাচ্ছি। এখানে এসে এবার শুরু হয়ে গেল লিখিত জবাবের মূল বক্তব্য, যে বাদী যা বলছে সব মিথ্যা, আমি যা বলছি এটা সঠিক, স্যার আমি এই দাবি করছি লিখিত জবাবে। বোঝা গেল? যেটা আমরা কে জি বলি স্যার। প্রকৃত বর্ণনা। তো এটাই বলা হচ্ছে নতুন বিষয়। স্পষ্টভাবে বলতে পারো, মানে এই যে প্রকৃত বর্ণনাগুলো আমাকে সঠিকভাবে দিতে হবে। তাহলে প্রকৃত যে ঘটনা বা প্রকৃত বর্ণনা, এই বা প্রকৃত বিষয়, এইটাই কিন্তু আরজির সমতুল্য হয়ে যাবে। আরজিতে যেমন নতুন বিষয় সুন্দরভাবে বর্ণনা করছে বাদী, তেমনি লিখিত জবাবে বিবাদী পক্ষরা প্রকৃত
বর্ণনার মধ্যে সবকিছু বর্ণনা করছে অ্যাজ এ প্লেন্টের মতন, ঠিক আছে? জি স্যার। তাই দুইটাকে প্লিডিংস বলা হচ্ছে, দুইটার মূল্যায়ন সমান। এবং সিভিল মামলায় উভয় পক্ষই সমভাবে আদালতে সাক্ষী দেয় এবং অপর পক্ষের আইনজীবী জেরা করে। কিন্তু ক্রিমিনাল মামলা ভিন্ন। ক্রিমিনাল মামলায় আসামির দায় থাকে না মামলা মিথ্যা প্রমাণ করার, শুধুমাত্র বাদী পক্ষের দায় থাকে মামলা সত্য প্রমাণ করার, আর আসামি মুখ বন্ধ করে থাকবে। আর সিভিল মামলায় বিবাদী মুখ বন্ধ করে থাকলে অবশ্যই হেরে যাবে, তাই না? জি স্যার। তার মানে সাক্ষী দেওয়া কম্পালসারি সিভিল মামলায় বিবাদীকেও। আর ক্রিমিনাল মামলায় বিবাদীকে অর্থাৎ আসামিকে সাক্ষী না দিলেও চলে, সাফাই সাক্ষী দিবে কিনা তার নিজস্ব ইচ্ছা। 90% মামলায় সাফাই সাক্ষী দেওয়া হয় না, না দিয়ে অনেক সময় খালাস হয়ে যায়, তাই না? জি স্যার। বাদীর আর্জিতে দাবিকৃত বিষয়ের জবাবে বিবাদীর অস্বীকৃতি সুনির্দিষ্ট হতে হবে। একটু আগে আমি বলে দিলাম যে ওই যে আর্জিকে তুলোধনা করে দিচ্ছে, তুলোধনা মানে ক্রিটিসাইজ করছি, তাই না, সমালোচনা জি করছি, স্যার। শুধু ক্ষতিপূরণের বিষয় ব্যতীত। 5, খুবই গুরুত্বপূর্ণ, সুনির্দিষ্টপূর্ণ অস্বীকার করতে হবে, নচেৎ তা বিবাদী কর্তৃক স্বীকার করা হয়েছে মর্মে গণ্য হবে। অর্থাৎ আপনি যেটা অস্বীকার করতে চাচ্ছেন স্পষ্টভাবে বলেন, আর না বললে আপনি স্বীকার করে নিচ্ছেন। পারিবারিক মামলায় বাদী হচ্ছে স্ত্রী, বিবাদী হচ্ছে স্বামী। এখন যদি উল্লেখ করে যে এই কাবিননামা সঠিক নয় এবং এই বাদী বিবাদীর স্ত্রী নয়, তাহলে স্পষ্টভাবে বলতে হবে। এই লাইন যদি বলা না থাকে তাহলে ধরে নিবে যে হ্যাঁ, বিবাদী স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ, মামলাকারী বাদী হচ্ছে তার স্ত্রী। বুঝতে স্ত্রী। পারলেন আমার কথা? বুঝতে পারছি স্যার। মানে যেটা অস্বীকার করবেন না সেটা স্বীকৃতি বলে ধরে নিবে আদালত। তাহলে আদালত ইচ্ছা অনুযায়ী স্বীকৃত বিষয় প্রমাণেরও নির্দেশ দিতে পারে। তার মানে বিবাদী যেটা স্বীকার করে নিল সেটাও কিন্তু বাদীকে প্রমাণ করতে হতে পারে আদালত যদি চায়। কেন এটা করতে পারে? মনে করেন যে ডামি বিবাদী অনেক সময় হয়। মনে করেন বিবাদী রহিম হবে, রহিমকে না করে করিমকে বিবাদী করা হয়েছে এবং করিমকে দিয়ে খুব সুন্দর করে মামলায় হাজির করা হয়েছে এবং একটা সলিনামা বা একটা কন্টেস্টিং, একটা ফেক ট্রায়ালের মধ্যে দিয়ে যাওয়া হয়েছে। তার মানে প্রকৃত যে বিবাদী তাকে করা হয়নি, কারণ প্রকৃত বিবাদী আসলে কন্টেস্ট আচ্ছা। করবে, মামলায় হেরে যাবে বাদী। তাহলে মানে দাবি হ্যাঁ। দামি বিবাদী অনেক সময় নিয়ে আসে প্রক্সি দেওয়ার জন্য। প্রক্সি দেওয়ার জন্য। প্রকৃত বিবাদে আসলে মামলায় হেরে যাবে বাদী, ডিক্রি পাবে না। তাই তখন আদালত যখন সন্দেহ করে বলে যে আপনি এটা প্রমাণ করেন, আপনার কাগজ কলমের সাথে কথার মিল নাই বা আর্জির সাথে ডকুমেন্টের মিল নাই, আপনি প্রমাণ করেন। যদিও বিবাদী স্বীকার করে নিচ্ছে, স্যার আমি স্বীকার করে নিচ্ছি যে এই লোকই বাদী হচ্ছে সম্পত্তির মালিক, তো বিবাদীর কথাও তখন আদালত শুনবে না, কারণ ডকুমেন্টে না থাকলে তো সন্দেহ হবেই, তাই না? জি স্যার। তার মানে বিবাদী হচ্ছে কিনে নেওয়া বিবাদী, প্রকৃত বিবাদী নয়। হয় এরকমও আদালতে হয়। 6, অর্থের মামলায় মানে মানি শুট লিখিত বিবৃতিতে দাবি সমনের অর্থাৎ সেট আপের বিবরণ থাকতে হবে। মনে করেন বাদী দাবি করছে আমি বিবাদীর কাছে 10 লক্ষ টাকা পাই। এবার লিখিত জবাবে বিবাদী বলছে যে হ্যাঁ, ঠিক আছে সে 10 লক্ষ টাকা পায়, আমি মেনে নিচ্ছি। তার কাছে যে আমি 7 লক্ষ টাকা পাই, তাহলে আমাকে 7 লক্ষ টাকা দিক, আমি 10 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি। আদালত বলবে ঠিক আছে, মাইনাস করে আপনি 3 লক্ষ টাকা দেন। বুঝতে পারলেন? বুঝতে পারছি স্যার। 10 থেকে 7 বাদলে তো তিনি থাকে। তো এটা যদি মেনে নেয় বাদী যে হ্যাঁ আমি মেনে নিচ্ছি, সে 7 লক্ষ পাবে, তাহলে 3 লক্ষ টাকা নিয়ে মামলা শেষ হয়ে যাবে, সোলেনামা চলে আসতে পারে, তাই না? জি স্যার। আরজির দাবি ও পাল্টা দাবির ফলাফল সমান ক্রিয়াশীল। এখন আরজিতে যে দাবি করছে এবং বিবাদী যে পাল্টা দাবি করছে সেটা কিন্তু সমান ক্রিয়াশীল, অর্থাৎ আদালতের কাছে বাদী বিবাদী উভয় সমান, কেউ ভাই কেউ পর তা না, দুইজনই সমান। 9, পরবর্তী প্লিডিং আদালতের অনুমতি ব্যতীত সেট অফ ছাড়া পরবর্তী প্লিডিংস দাখিল করা যাবে না। অর্থাৎ আপনি একবার যদি লিখিত জবাব দেন ওইটার উপরেই থাকতে হবে। আপনি প্রয়োজনে সংশোধন আনতে পারেন, কিন্তু পুরোটা রিজেক্ট করে নতুন করে আমি দিব হবে না। অর্থাৎ ফার্দার আপনাকে আর প্লিডিং করতে দেওয়া হবে না। আরজির ক্ষেত্রেও তা তাই। হবে না। মানে এক মামলায় দুইটা আরজি হবে না, এক মামলায় দুইটা লিখিত জবাব হবে না, বরং একটা মূলটার একটা আনুষঙ্গিক প্রয়োজনীয় পরিবর্তন হতে পারে, সংশোধন হতে পারে, কিন্তু আপনি পুরোটাই বাদ দিয়ে নতুন করে ফ্রেশ করে দিবেন তা হবে না। ব্যাপক পরিবর্তন জি করা যাবে না, ঠিক আছে? যাবে না। বুঝতে পারছি স্যার। সেটাই বলা হচ্ছে, এটাই পরবর্তী প্লিট, মানে ফার্দার প্লিট করা যাবে না। 10, বিবাদী লিখিত জবাব দাখিল না করলে
রায় সহ একতরফা আদেশ মূলে মোকদ্দমা নিষ্পত্তি হবে। একটু আগে আমরা একে যেটা জেনেছি, বুঝতে পেরেছেন? বুঝতে পারছি স্যার। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা থেকে মোটামুটি অনেক প্রিলিমিনারি যে বিষয়গুলো, মামলা শুরু কিভাবে হয়, এগুলো আমরা শেষ করলাম। এই সংক্রান্ত এমসিকিউ এখানে আছে বেশ কয়েকটি, আপনারা পড়বেন।